ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গ্রামীণ ব্যাংকের একটা খুব ছোট কর্মকর্তা, তখন মোস্তফা জামাল হায়দার সঙ্গত কারণেই দেশের ফুল মিনিস্টার, বড় মন্ত্রী। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস তখন তাকে স্যার ডাকতেন, বিশেষ রকম স্যার ডাকতেন। তো স্যার আমি এখন কী করবো, এখন তো নতুন নতুন যে সমস্ত চ্যাংলা পোলাপান আছে সবার কাছে তো সব মনের কথা বলা যায় না, আপনিও মুরব্বী, আমিও এখন বয়স হয়ে গেছে, আপনি আমার স্যার মানুষ, কত কাজে এরশাদ সাহেবের কাছে গেছি, তার আমলে একটা গ্রামীণ ব্যাংক পেয়েছি, হ্যাঁ, তো যার জন্য এরশাদ সাহেবের প্রতি আপনার প্রতি আমার একটা অন্য একটা দরদ আছে। তো স্যার মনের কথাটা আপনাকে বললাম, আপনি যদি দয়া হয় বাইরে গিয়ে একটু বলেন আর কি, এরকম হতে পারে, নাথিং। একেবারে মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের সামনে বৈঠক করে এসে, প্রধান উপদেষ্টা বৈঠক করে এসে যখন ব্রিফিং করছে, তো সেই ব্রিফিংয়ে উনি যখন বললেন যে আগামী 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এখন প্রশ্ন হলো, এই রকম একটা বৈঠক থেকে এসে অন্ততপক্ষে বানিয়ে বা অসত্য কিছু তো বলা সম্ভব না হলে সরকারের পক্ষ থেকে একটা প্রোটেস্ট আসতো, তো এরপরেও যেহেতু আজিজ ভাই বলছে যে এরপরেও বিশ্বাসযোগ্যতা তৈরি হচ্ছে না যে নির্বাচনের ডেট ঘোষণা হবে বা নির্বাচন হবে, এইটার কারণটা কি? এটার কারণটা হলো যে এখানে ধরুন এই সেম কথাটা তো যদি মির্জা ফখরুল সাহেব বলতেন, রাজনীতিবিদ, অর্থাৎ আমি একটা জিনিস বুঝি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের মনের কথা বলার জন্য, প্রাণের কথা বলার জন্য কেন মির্জা ফখরুল সাহেবকে, তারপর শেষে সালাউদ্দিন সাহেবকে, জামাতের আমিরকে, জামাতের সাধারণ সম্পাদককে আপন মনে হয় না? তাদের কাছে কেন তিনি গোপন কথা বলেন না? তার পদত্যাগ করার কথা যখন মনে আসে, স্বপ্ন আসে, তখন তিনি নাহিদকে ভালোবাসেন, যে বাবা নাহিদ আসো, আমি তোমার কাছে আমার মনের দুঃখের কথা বলি, আমার এখন পদত্যাগ করতে ইচ্ছা হয়েছে। তারপরে তার নির্বাচনের তারিখ ঘোষণা করার ইচ্ছা হয়েছে। এটা মুস্তফা জামাল হায়দার সাহেবকে বলতে হবেন কেন? ওটা 14 দলের বৈঠক ছিল না, ওটা 14 দলের হোক, একটা জিনিস 14 দলে তো আরও অনেকে আছেন। আমার বক্তব্যটা হলো, দেখুন, মুস্তফা জামাল হায়দার এরশাদ সাহেবের একজন মন্ত্রী ছিলেন, মতিয়া চৌধুরীর সম্ভবত মামা, এই গেল। দ্বিতীয়ত হলো উনি যথেষ্ট ওনার বয়স হয়েছে। জাতীয় পার্টির অনেকগুলো বিভাগ, কাজী জাফর সাহেবের একটা বিভাগ আছে, সেই বিভাগ জাফর সাহেব তো মারা গেছে, তার একটা অংশ। এরপর আন্দালিব রহমান পার্থর বাবার একটা গ্রুপ করেছিলেন, মঞ্জু, এই একটা গ্রুপ আছে। আরেকটা আছে আনোয়ার হোসেন মঞ্জু। এরপরে বিপাশা, ওই যে বিদিশা একটা গ্রুপ আছে, রওশন এরশাদের একটা গ্রুপ আছে, এখন জিএম কাদেরের একটা গ্রুপ আছে, আর আরেকটা গ্রুপ সবচেয়ে স্ট্রং যেটা এই মুহূর্তে, যেটা জাতীয় পার্টি চালাচ্ছে, সেটা হলো এই রুহুল আমিন হাওলাদার, তারপরে কাজী ফিরোজ রশিদ, আনিসুল ইসলাম মাহমুদ, আনিসুল ইসলাম মাহমুদ, ওনাদের এই গ্রুপটা এখন এই অফিস টফিস তাদের দখলে। এখন এই একটা জাতীয় পার্টির মতো একটা 14 দলের যদি 14টা গ্রুপ হয়, এবং 14টা গ্রুপের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যারা আছে তাদেরকে উনি কখনো ডাকেন না। উনি এখন অন্যান্য জাতীয় পার্টি যেগুলো আছে তাদেরকে ডাকতেছেন, এবং ওনার ওই মনের কথা, কি গোপন কথা, আপনি চিন্তা করেন, এটা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, এটা তো সবার আগে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনারের জানার কথা, সেনা প্রধানের জানার কথা। কেন সেনা প্রধান তো ডিসেম্বর মাসে নির্বাচন করতে, উনি এটা রেড ফ্ল্যাগ দিয়ে দিয়েছিলেন। তো সেক্ষেত্রে উনি যদি নির্বাচন করার ইরাদা পোষণ করেন যে আমার খুব শখ জেগেছে, আমি এই বাংলার জমিনে একটা নির্বাচন করবো, তো ওনার তো প্রথমেই জেনারেল ওয়াকারুজ্জামানকে এই কথাগুলো বলা। এরপরে নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি আনন্দিত, আহ্লাদিত, আশাবাদী যদি বাংলাদেশে কেউ থেকে থাকে, সেটা হলো বিএনপি। তো উনি তারেক রহমান সাহেবের সঙ্গে ওখানে 1-to-1 বৈঠক করে আসছে, নিঃসন্দেহে তাদের মধ্যে টেলিফোনের কথাবার্তা হয়েছে। তো তারেক রহমান সাহেবকে যদি উনি বলতেন যে ভাতিজা, আমি তো একটা ইলেকশন দেওয়ার জন্য সে দিচ্ছি, এত তারিখে হবে, তুমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাও, বা আপনি একটা স্ট্যাটাস দিয়ে দেন, তো এটা কি সুন্দর একটা জিনিস হয়েছে না, আপনি চিন্তা করেন। কিন্তু সেটা না হয়ে আমরা ওখানে প্রায় প্রতিদিনই অবমাননাকার, অস্বস্তিকর এবং দৃষ্টিকটু বিষয়াদি দেখি। জাস্ট একটা উদাহরণ দিই, এই যে 4টি বড় দলের সাথে বৈঠক হলো, আপনি দেখবেন সেই বৈঠকের মধ্যে জনাব নাহিদ ইসলাম, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের কথা, সব মানে ওই পদত্যাগের ওই সময়টাতে তিনি তার মনের মানুষ ছিলেন, মনের কথা বহন করেন, হ্যাঁ, মনের কথা বহন করেন। তো তিনি দাঁড়িয়ে আছেন একেবারে বীর বিক্রমে, রাজা মানসিংহের মতো, গলায় কোনো মালা নাই, গলায় কার্ড নেই, গলায় কার্ড নেই, আর পাশে একেবারে ফকিরের মতো দাঁড়িয়ে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার গলায় একটা কার্ড আছে। ওই যে যখন রেড জোনে ঢুকবেন, ভিভিআইপি জোনে, এখানে ঢোকার প্রথমে একটা নিয়ম আছে, যেমন আপনার নর্মাল একটা জোন আছে, ভিজিটরদের একটা জোন আছে, তারপরে ওখান থেকে যেখানে প্রাইম মিনিস্টার যে অফিসটুকুতে যাবেন ওইটাকে বলা হয় রেড জোন। তো রেড জোন যাওয়ার আগে একটা সিকিউরিটি চেক করতে হয়। তো সেই সিকিউরিটি চেকেই আপনার অর্ধেক আয়ু কমায় দেয় যে আপনি অধম, আর যেখানে যাচ্ছেন তিনি উত্তম।
একেবারে আপনার মাথা থেকে চুল পর্যন্ত সব কিছু আপনাকে করলো, করার পর এরপর আপনার গলায় একটা লাল মালা ঝুলিয়ে দেওয়া হয়, দেন আপনি কৃতদাস, এরকম একটা ভাব। তো যেখানে নুরুল কবির সাহেবের গলায় মালা পরানো যায় নাই, বলছে যে মালা পরানো যায়, সে পায়ের উপর পা তুলে ক্রস লেগ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার সে নিয়ে আসছে। তো নুরুল কবির সাহেবের যে ব্যক্তিত্ব, তার চেয়ে মির্জা ফখরুল সাহেব, সালাউদ্দিন সাহেব বা বিএনপির অন্য মানে ডক্টর মঈন খান, যারা যারা যান, এরা দেশ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, মানে তারা অবনত হচ্ছে না, তাদেরকে অবনত করা হচ্ছে, এটা আমার কাছে খুব কষ্ট লাগে। ফলে এভরিডে ওখানে এমন নাটক হচ্ছে, এমন ড্রামা হচ্ছে, এমন পুতুল নাচের ইতিকথা হচ্ছে। আপনি সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত পুতুল নাচের ইতিকথা, যা কিছু হচ্ছে, আপনি তো পুতুল নাচ দেখেছেন যে সামনে পুতুল নাচে পিছনে সুতা থাকে, অন্যজন কথা বলে অন্যজন, সুতাও অন্যজন, মানে একজন কণ্ঠ দেয় আর একজন ওই পুতুল নাচায়। তো এখন ওখানে আসলে পুতুল কারা, নাচায় কারা, কথা বলে কারা, এটা আমরা এখন পর্যন্ত মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসটা আমার আবার পড়তে হবে। আই হ্যাভ টু রিড ইট আউট অ্যাগেইন, যে ওখানে যে এই গত 11 মাস যাবৎ পুতুল কারা, ওই পুতুলের হাত পায়ে রশি লাগিয়ে ওইটা নাচায় কারা, আর কণ্ঠ দেয় কারা, আর লাইট অ্যান্ড সাউন্ড এটা নিয়ন্ত্রণ করে কারা, আমি এগুলো বুঝতে পারছি না ওখানে। এবং দেখেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতো এত বিখ্যাত মানুষ, মানে তিনিও আপনারা জানেন যে সঙ্গতের কারণে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন সুদীর্ঘকাল ধরে। আমাদের যে কতগুলো এনজিও রয়েছে, কতগুলো সংবাদপত্র রয়েছে, এদের একটা তারা নিজেদেরকে এলিট ভাবেন, এবং তারা সহজে দেখবেন অন্য মানুষের সালামও নেন না, কালামও নেন না, দাওয়াতও নেন না, বাইরে বেশি চলেন না। আপনি যদি সালামও দেন, এদের দেখবেন হাঁ করে অন্যদিকে তাকায় আছে। এর মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার, এ দেবপ্রিয় ভট্টাচার্য, এরা সবসময় মনে করে যে তারা সব কিছুর ঊর্ধ্বে, এবং তাদের লিডার ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ব্র্যাকের ফজলে হাসান আবেদ, মানে এদের একটা কিন্তু আলাদা গ্রুপ ছিল। এখন সেই গ্রুপের দেবপ্রিয় ভট্টাচার্য তিনিও এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে বলছেন যে এই সরকারের মতো এত নিষ্পাপ, এত মানে নিরপরাধ, এরকম সরকার তিনি আর জীবনে কখনো দেখেন না। এত শিশু, তারা মনে হয় যেন কিছু বুঝে না, অবর শিশু। ডক্টর মোহাম্মদ, তাদের সরকারের ভিতরে আরেকটা সরকার আছে। হ্যাঁ, ওইটা আমি ওইদিকে গেলাম না, ওই শিশু। তাহলে এখন চিন্তা করেন যে এমন শিশু তারা যে নির্বাচন শব্দটা উচ্চারণ করবেন, এই শব্দটা তারা এখন পর্যন্ত শিখেননি। তারপরে এটা বলবেন, এই ভাষা কণ্ঠস্বর এখন তাদের আসেননি। এই জন্য তাদেরকে খুঁজে খুঁজে সেই মোস্তফা জামাল হায়দার সাহেবকে এনে তার কাছে নিবেদন করে যে স্যার, এটা তো নর্মদকার যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গ্রামীণ ব্যাংকের একটা খুব ছোট কর্মকর্তা, তখন মোস্তফা জামাল হায়দার সঙ্গত কারণেই দেশের ফুল মিনিস্টার, বড় মন্ত্রী। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস তখন তাকে স্যার ডাকতেন, ভীষণ রকম স্যার ডাকতেন। তো স্যার, আমি এখন কী করবো, এখন তো নতুন যে সমস্ত চ্যাংলা ফুলাফান আছে, সবার কাছে তো সব মনের কথা বলা যায় না, আপনিও মুরব্বী, আমিও এখন বয়স হয়ে গেছে, আপনি আমার স্যার মানুষ, কত কাজে এরশাদ সাহেবের কাছে গেছি, তার আমলে একটা গ্রামীণ ব্যাংক পেয়েছি, হ্যাঁ, তো যার জন্য এরশাদ সাহেবের প্রতি, আপনার প্রতি আমার একটা অন্য একটা দরদ আছে। তো স্যার, মনের কথাটা আপনাকে বললাম, আপনি যদি দয়া হয় বাইরে গিয়ে একটু বলেন আর কি, এরকম হতে পারে, নাথিং।